চায়নায় মেডিসিন সেক্টরে আমরা এক্সপোর্ট করতে পারি বাংলাদেশ থেকে। সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। চায়না হিউজ ডিমান্ড আছে মেডিসিন। গার্মেন্টস সেক্টরে আমরা যৌথভাবে কাজ করতে পারি। ইতিমধ্যে চাইনিজ গভর্নমেন্ট সমস্ত পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করছে। আপনি যদি ভাষা শিখে নিতে পারেন, তাহলে যেকোনো জব আপনি ইজিলি পাবেন এবং করতে পারবেন। যেটা বাংলাদেশী টাকায় ৳১,০০,০০০ উপরে আপনি এখানে সেলারি নিতে পারবেন। হংকং বর্ডারে এখন ডগ স্কোয়াড আছে এবং ডাইরেক্ট গুলি করে। আলিবাবা, বাইদু অথবা আলি এক্সপ্রেস আরো অন্যান্য ওয়েবসাইট গুলো আছে, সেগুলো থেকে আপনারা পণ্য কিনে আমাদের অফিসে পাঠাতে পারেন। সেই পণ্যগুলো আবার ২ দিন পরে বা ৩ দিন পরে পণ্যের কোয়ান্টিটি বুঝে আপনারা আমাদের ঢাকা অফিস থেকে ডেলিভারি নিতে পারেন। পণ্যের কোয়ালিটি বা গুণাগুণের ক্ষেত্রে একটা কথাই বলবো, আমাদের চলতি ভাষা আমরা একটা কথা বলি, যেমন গুড় তেমন মিষ্টি। আপনারা এই প্রবাদ বাক্যটা মনে রাখবেন। অর্থাৎ আপনার টাকা যতটুকু, পণ্যের মান বা কোয়ালিটিও ঠিক ততটুকু। চায়নায় একই পণ্য বিভিন্ন দামে আছে, যার জন্য এই প্রবাদ বাক্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখন আমার সামনে যিনি বসে আছেন, উনি চায়নাতে একজন বাংলাদেশী, যিনি একজন সফল উদ্যোক্তা, সাখাওয়াত হোসেন কারণ ভাই, যিনি একাধারে বিভিন্ন বিজনেস সহ বিভিন্ন সোশ্যাল আসপেক্ট, যেটা বাংলাদেশী বা চাইনিজদের চাইনিজ কমিউনিটির জন্য বেশ পজিটিভ, সে জায়গায় উনি কাজ করছেন এবং লম্বা সময় ধরে কাজ করছেন। সো কারণ ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো কারণ ভাই, যদি আপনাকে ফার্স্টে একটু ইন্ট্রোডিউস করতেন আপনার জি, ডিটেইলসটা। আসসালামু আলাইকুম। আমার নাম সাখাওয়াত হোসেন কানন। আমার দেশের বাড়ি ফেনীতে এবং ঢাকায় আমার বাসা আছে। আমি বর্তমানে গোয়ান্দে শহরে আছি। এখানেই প্রবাসী হিসেবে বসবাস করি। আমার ব্যবসা হলো এক্সপোর্ট ইম্পোর্ট অ্যান্ড লজিস্টিক। পাশাপাশি আমার একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, রাঁধুনি রেস্টুরেন্ট। বাংলাদেশি, চাইনিজ এবং ইন্ডিয়ান, পাকিস্তানি, অ্যারাবিক অনেক দেশের লোক এখানে খাওয়া-দাওয়া করে। খুব স্বল্প মূল্যে আমরা খাওয়ার ব্যবস্থা করে থাকি। এছাড়াও নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত আছি। এখানে গোয়াংজু কমিউনিটি আছে, সে কমিউনিটির আমি এক্সিকিউটিভ মেম্বার। কমিউনিটির মাধ্যমে আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি। ধন্যবাদ। কারণ ভাই, আপনি চায়নাতে কত বছর হইল আপনার? আমি ২০০৬ সাল থেকে চায়নাতে আছি। ২০১২ সাল থেকে স্থায়ীভাবে বসবাস করি গুয়াংজু শহরেই। এর আগে আমি হাংজু শহরে আরো ৪ বছর বসবাস করি। এরপরে বাংলাদেশ থেকে এর আগে ২০০৪ সাল থেকে আসা যাওয়ার মধ্যেই ছিলাম। পরবর্তীতে স্থায়ীভাবে চায়নায় বসবাস করা। আপনার হালাল যে রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট রাঁধুনি, এটা তো খুবই জনপ্রিয়। বাংলাদেশ কমিউনিটির যারাই মোটামুটি চায়না গুয়াংজুতে আসে, তারা আপনার রাঁধুনিতে একবার হলেও পা ফেলে। তো আমি অন্যান্য টপিকে যাওয়ার আগে একটু জানতে চাই যে, এই যে রাঁধুনি বা বাংলাদেশি হালাল রেস্টুরেন্ট, বাংলাদেশিরা তো অনেকেই এখানে আছে, অনেকেই লম্বা সময় ধরে এখানে থাকছে, বসবাস করছে, বিজনেস করছে। আপনি কিভাবে এ ধরনের একটা খাবারের বিজনেস শুরু করলেন চায়নাতে এসে? হ্যাঁ, ধন্যবাদ। আমি যখন গুয়াংজুতে আসি তখন ২০১২ সাল। ২০১২ সালে আমি গুয়াংজুতে দেখি অনেক গেস্ট হাউস আছে। এই গেস্ট হাউসে ১-২ রুমে অনেক লোক গাদাগাদি করে থাকে। নানানবিধি সমস্যা সম্মুখীন হয় বাংলাদেশিরা। পুলিশের হয়রানি, তারপরে তাদের একে অন্যের প্রতি ঝগড়াঝাটি, নানানবিধি সমস্যা হয় দেখে সেই তাড়না থেকে আমি ১ম ছোট্ট পরিসরে রাঁধুনি রেস্টুরেন্ট ওপেন করি। এর পরপরই শুরু হয় কোভিড। কোভিডকালীন সময়ে আমি অনেক বাংলাদেশি স্টুডেন্টকে টিকেট দিই। আমার রেস্টুরেন্টে থাকতে দিই, খাওয়ার ব্যবস্থা করে দিই। দিনের পর দিন তারা রেস্টুরেন্টে থাকে। সেই সময় আমি রেস্টুরেন্ট এক পর্যায়ে ক্লোজ করে দিতে হয়। আমার বাংলা টাকায় প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা লস হয় তখন। তো এর পরপরই আমি কোভিডের চাইনিজদেরকে বিভিন্নভাবে সহায়তা করি, বাংলাদেশীদেরকে সহায়তা করি, মাস্ক বিতরণ করি এবং বিভিন্ন ধরনের মেডিসিন বিতরণ করি। সেটা চাইনিজ কর্তৃপক্ষের নলেজে আসে। এক পর্যায়ে সিআরআই আমার সাক্ষাৎকার নেয়। তারা আমাকে হিরো হিসাবে উপাধি দেয় এবং এখানকার ইমিগ্রেশন এবং লোকাল পুলিশ আমাকে নানাভাবে সহায়তা করে। আমিও তাদেরকে সহায়তা করি।
সেই অনুপ্রেরণা থেকেই আবার নতুন করে রাঁধুনি রেস্টুরেন্ট, সামিয়ালি মেট্রো স্টেশন, C2 এর বাম পাশেই লোটাস শপিং মলের উল্টা দিকে গেইটে এখানে আবার শুরু করি। প্রাথমিক পর্যায়ে কিছু সমস্যা ছিল, সেখানে লাইসেন্স জনিত সমস্যা। লাইসেন্সের ক্ষেত্রে আমি বলতে পারি আমি একমাত্র বাংলাদেশি হিসাবে চায়নায় লাইসেন্স পাই। তারপরে সেই লাইসেন্স আমি কন্টিনিউ করি সেখানে। এখানে ওয়ার্কার খুব স্ট্রিক্টলি এরা কন্ট্রোল করে। তারপরে রেন্টও অনেক বেশি। সবকিছু নিয়ে আমরা খুব পূর্ণাঙ্গভাবে রাঁধুনি রেস্টুরেন্ট চালু করি। একসাথে 50 থেকে 60 জন লোক এট এ টাইম খেতে পারে। 40 RMB এবং 50 RMB মধ্যে আমরা 10-12 আইটেমের খাবার সরবরাহ করে থাকি এবং এটা খুব সাশ্রয়ী মূল্য এখানকার কন্ডিশন হিসাবে। তো মোটামুটি এখন রেস্টুরেন্ট চলছে কন্টিনিউ আপনাদের দোহায়। সবাই আসে, খাওয়া দাওয়া করে, অনেকে দোয়া করে, আবার অনেকে এও আছে আমাদের মাঝে টাকা না দিয়েও চলে যায়। তারপরেও আমরা সবাইকে খাওয়ানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আপনি চমৎকারভাবে জিনিসটা বলেছেন এবং বাংলাদেশী হিসেবে আমি অবশ্যই গর্বিত যে বাংলাদেশের একজন মানুষ চায়নাতে বসবাস করেও চাইনিজদের জন্য প্লাস বাংলাদেশিদের জন্য কিছু করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ। আহ, এরপরের জিনিসটা আমি জানতে চাইবো, যেটা নিয়ে আসলে আমাদের ম্যাক্সিমাম দর্শকদের খুব আগ্রহ থাকবে। চায়নাতে বর্তমানে চায়না বাংলাদেশ বিজনেস পরিস্থিতি কেমন দেখছেন? কারণ আমাদের দেশে গভর্নমেন্ট তো মাত্রই পরিবর্তন হয়েছে কয়েক মাস হলো। এটা কোনো প্রভাব চায়না বাংলাদেশি বিজনেসের ক্ষেত্রে আদৌ পড়েছে কিনা, বা আপনি যেহেতু অনেকদিন ধরে আছেন, আপনি কোনো কিছু দেখছেন কিনা? চায়নায় রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু করার আছে। আমরা মনে হয় আমাদের কমিউনিকেশন অনেক গ্যাপ আছে। চায়নায় মেডিসিন সেক্টরে আমরা এক্সপোর্ট করতে পারি বাংলাদেশ থেকে, সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। চায়না হিউজ ডিমান্ড আছে মেডিসিন। বাংলাদেশ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি মেডিসিনে অনেক উন্নতি করছে। মেডিসিন সেক্টরে আমরা চায়নার সাথে কাজ করতে পারি। গার্মেন্টস সেক্টরে আমরা যৌথভাবে কাজ করতে পারি। ইতিমধ্যে চাইনিজ গভর্নমেন্ট সমস্ত পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করছে। বাংলাদেশ থেকে যে পণ্যই আসবে সেটা শুল্ক জিরোতে নিয়ে আসছে। তারপরে পাটজাত পণ্য আমাদের এখানে চায়নাতে হিউজ ডিমান্ড আছে। এছাড়াও কিছু এগ্রিকালচারাল প্রোডাক্ট আছে, যেমন তিল আমরা বলি, তারপর সয়াবিন, বিভিন্ন ধরনের আরো খাদ্য সামগ্রী বা পণ্য আছে। মাছ মাছ আসে আমাদের এখানে, অনেক ধরনের মাছ আসে। কাঁকড়া আছে, ইলফিশ বা আমরা যেটাকে কুচ্চা বলি, এই ইলফিশটা আসে এখানে। তো অনেক অপরচুনিটি আছে ব্যবসায়িক রাষ্ট্রীয়ভাবে। আমাদের সাথে আরো ক্লোজলি চাইনিজ গভর্নমেন্টের সাথে কাজ করতে হবে। করলে আমরা রাষ্ট্রীয়ভাবে অনেক উপকৃত হব। আর যারা চায়নায় চাকরি করতে করার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, আমরা অবশ্যই আপনারা গ্রাজুয়েশন পাশ করে চায়নায় আসবেন এবং কিছু কাজকর্ম শিখে আসবেন। চাইনিজ ভাষাটা এখানে ইম্পর্টেন্ট। আপনি যদি ভাষা শিখে নিতে পারেন তাহলে যে কোনো জব আপনি ইজিলি পাবেন এবং করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকা 1 লাখ টাকার উপরে আপনি এখানে স্যালারি নিতে পারবেন। তো সুতরাং আপনাকে অবশ্যই চাইনিজ ভাষাটা প্র্যাকটিস করতে হবে কিছুদিন। এরপরে আপনি ইজিলি এখানে জব পাবেন যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে, যে কোনো ফ্যাক্টরিতে। সাধারণত এক্সপোর্ট যেই ম্যানেজার বা এক্সপোর্ট সহকারী বা ফরেন ট্রেড রিলেশন যেগুলো, এইসব জবগুলো খুবই লোভনীয় এখানে। এবং আপনারা 10,000 RMB থেকে 20,000 RMB পর্যন্ত এখানে স্যালারি নিতে পারবেন। তো সবার আগে আপনার দরকার হলো এডুকেশন। আপনাকে ন্যূনতম গ্রাজুয়েশন করতে হবে, কিছু চাইনিজ ভাষা জানতে হবে, ভালো ইংরেজি জানতে হবে। তাহলে এখানে জবে কোনো সমস্যা নাই। তার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশে যেটা বললেন যে বিজনেস অপরচুনিটিও সরকারের পক্ষ থেকে নতুন সরকার পরিবর্তন হলো। এই পরিবর্তনে নতুন আরো অনেকগুলো অপরচুনিটি এর মধ্যে যেগুলো আছে এগুলো কাজে লাগানোর সুযোগ আছে। প্লাস যারা বাংলাদেশি ওদের চাকরিরও একটা চমৎকার অপরচুনিটি আছে যদি সে ল্যাঙ্গুয়েজ এন্ড জি। প্রপার ডিগ্রি বা সবকিছু নিয়ে চায়নাতে আসে।
আমি আরেকটা জিনিস একটু জানতে চাই যে চাইনিজ বা চায়নাতে বাংলাদেশিরা যে প্রবলেমগুলো আসলে ফেস করে, বিভিন্ন বিষয় নিয়ে ফেস করে। যেমন ১ম টা হচ্ছে ভিসা, তারপরে আছে ইমিগ্রেশন, ট্যাক্সি, হোটেল, টাকা-পয়সা। এই জিনিসটা যদি একটু বলতেন, মানে চায়না যারা আসতে চায়, তারা এই জিনিসগুলো কি ধরনের প্রবলেম ফেস করে এবং সেটার সলিউশন কি হইতে পারে? প্রথমে আমি বাংলাদেশি ভাইদেরকে বলবো, উনারা যথাযথ নিয়মে ভিসার আবেদন করবেন। আমি হয়তো ইতিমধ্যে জানছি যে এখন ভিসা সেন্টার ওপেন করছে। সকল ভাইদের অনুরোধ, আপনারা ভিসা সেন্টারে গিয়ে আপনাদের যথাযথ কাগজপত্র সাবমিট করে ভিসা নিবেন। আপনারা দালালের মাধ্যমে ভিসা করে থাকেন, সেক্ষেত্রে এম ক্যাটাগরি এবং এল ক্যাটাগরি ভিসা দিয়ে থাকে। তো এল ক্যাটাগরি ভিসা হলো টুরিস্ট ভিসা, আর এম ক্যাটাগরি হলো বিজনেস ক্যাটাগরি ভিসা। যখন আপনারা ইমিগ্রেশনে আসবেন, তখন আপনাকে জিজ্ঞেস করবে কি জন্য আসছেন। তো দেখা যায় আপনার আছে এম ক্যাটাগরি ভিসা, আপনি বলতেছেন আমি ঘুরার জন্য আসছি, কিন্তু এটা আপনার সঠিক উত্তর হয় না। আবার যখন আপনার এল ক্যাটাগরি ভিসা, তখন আপনি বলতেছেন আমি ব্যবসা করতে আসছি। তো এই কনফিউশন গুলো আমাদের ইমিগ্রেশনে পড়ে, যার জন্য অনেকেরই ফেরত পাঠায়। আবার আছে আপনার টিকিট কাটার ক্ষেত্রে ওয়ান ওয়ে টিকিট কাটেন, কিন্তু যাওয়ার টিকিট আপনার থাকে না। আপনারা অবশ্যই আপ ডাউন টিকিট কাটবেন। দ্বিতীয়ত হলো হোটেল বুকিং। আপনাদের এখন আমরা দেখছি অনেক ফেক হোটেল বুকিং নিয়ে আসতেছে। মানে আপনারা হয়তো কোনো সংস্থা বা কোনো এজেন্ট বা কাউকে বলছেন যে হোটেল বুকিং দিতে। সে আপনার থেকে টাকা পয়সা নিছে, একটা ফেক স্লিপ দেওয়াই দিছে। তখন আপনি এখানে আসার পরে দেখা যায় হোটেল আপনি খুঁজে পাচ্ছেন না, অথবা হোটেল আপনাকে সিট দিচ্ছেন। এটা অনেক ভোগান্তির মধ্যে পড়েন। তো এইটা আপনারা খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত হলো ইমিগ্রেশন যখন আপনি পাস করবেন, তখন আপনি দেখবেন চারতলায় বসার এবং ঘুমানো এবং রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। আপনারা তড়িঘড়ি করে ভোর রাত্রে, যেহেতু আমাদের ফ্লাইটগুলো ভোর রাত্রে আসে, ভোর রাত্রে আপনি সানিয়ালিতে আসার দরকার নাই। আপনি রেস্ট নিয়ে ৮টা-১০টার দিকে আপনারা মেট্রোতে মাত্র ৫ আরএমবি দিয়ে সানিয়ালিতে আসতে পারেন। এক্ষেত্রে আপনি যখন বের হবেন, তখন অনেক ট্যাক্সি ড্রাইভার, বাংলাদেশেও অনেক দালাল আছে, যাদের গাড়ি আছে, আপনাকে ড্রপ করে দিবে, অল্প পয়সায় দিবে। আপনিও বার্গেনিং করতে থাকেন। এক পর্যায়ে আপনাকে হাইওয়েতে নিয়ে এসে ২০০-৩০০ আরএমবি আপনার থেকে আদায় করে নেবে, অথবা অন্য লোকেশনে আপনাকে ড্রপ করে দিয়ে চলে যাবে। তো এই সমস্যা এভয়েড করার জন্য আমাদের একজন প্রতিনিধি সবসময় এয়ারপোর্টে থাকে অভ্যর্থনা জানার জন্য। আপনারা সময় সুযোগ বুঝে আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই সমস্যাগুলো আমরা সলভ করে দিব। আপনাদের যদি হোটেল বুকিং আপনারা না করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা হোটেল বুকিং করে দিব, অথবা হোটেলের কার্ড দিয়ে দিব। আপনার হোটেল বুকিং বাধ্যতামূলক না। তবুও আপনি সন্তুষ্টজনক উত্তর দিতে হবে যে আমি ইন্টারনেট সমস্যার কারণে বা আমি চাইনিজ ভাষাগত কারণে হোটেল বুকিং করতে পারি নাই। এখন আমি এই হোটেলে গিয়ে থাকবো। তো সুতরাং আপনি কার্ড দেখাইলেও চলে। আর যখন আপনি ডলার এন্ডোজ করবেন, দেখেন আপনি হয়তো $১,০০০ এন্ডোজ করছেন। তো দেখা যায় আপনার কাছে ২০০ বা $৩০০ আছে শুধু। আপনাকে জিজ্ঞেস করছে আপনি কতদিন থাকবেন? আপনি বলছেন যে ১০ দিন থাকবেন। তো $৩০০ দিয়ে ১০ দিন থাকা যায় না। তখন তারা মনে করে আপনি হংকং যাওয়ার জন্য উদ্দেশ্যে আসছেন, অথবা অন্য কোনো দেশে পাড়ি জমানোর উদ্দেশ্যে আসছেন। তখন আপনাকে ফেরত পাঠাবে। আপনি $১,০০০ এন্ডোজ থাকলে $১,০০০ই নিয়ে আসবেন। আপনি যতটুকু ডলার এন্ডেজ করবেন ততটুকু নিয়ে আসবেন। আর একটা কথা মনে রাখবেন, চায়নাতে ন্যূনতম ১ রাত্র বা ১ দিন থাকতে আপনার ৩৫০ থেকে ৪০০ আরএমবি খরচ হয়। এখানকার টাকায় ৪০০ আরএমবি। আমি আবারও বলতেছি ৩০০ থেকে ৪০০ আরএমবি ন্যূনতম খরচ হয়। যখন আপনার কাছে এই টাকা থাকবে, তখন আপনি দিন হিসাবে কয়দিন থাকবেন এই হিসাবে গুণে আপনি ইমিগ্রেশনে উত্তর দিবেন। না হলে আপনাকে ফেরত পাঠাতে পারে। কারণ প্রত্যেকটা ইমিগ্রেশনের রাইট আছে, আপনাকে ইন্টারোগেশন করে আপনাকে ঢুকতে দিতে পারে, অথবা আপনাকে ফেরত পাঠাতে পারে। সুতরাং আপনার ভুল উত্তরের কারণে আপনাকে ফেরত পাঠায়।
তখন আপনারা মনে করেন ইমিগ্রেশন খুব খারাপ। আসলে ইমিগ্রেশনে তারা তাদের নিয়ম কানুন মেনটেন করে। এটা ২-১০টা গণতান্ত্রিক দেশের মতো না। ওটা একটু ব্যতিক্রম। এখানকার নিয়ম কানুনই প্রধান না। এখানে কোনো ঘুষ দুর্নীতি তেমন একটা চলে না। সুতরাং আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। কয় রাত্র আপনি থাকবেন, কোন কোন সিটিতে যাবেন, সেভাবে হিসেব করে টাকা পয়সা আপনারা নিয়ে আসবেন এবং ইমিগ্রেশনে সুন্দরভাবে কথা বলবেন। ইমিগ্রেশন পুলিশ বন্ধুর মতো আচরণ করবে। আপনি শুধু সুন্দরভাবে কথা বলবেন। আপনি যদি আসেন ইমিগ্রেশনে, তখন আপনার পাসপোর্ট, আপনার আপ ডাউন টিকেট, কোন হোটেলে থাকবেন সেই হোটেলের বুকিং অথবা সেই হোটেলের কার্ড, আর আপনার পর্যাপ্ত টাকা পয়সা আছে, আপনি নির্দিষ্ট সময় চলে যাবেন। এই উত্তরগুলো যদি আপনি সঠিকভাবে দেন, আপনি তাহলে ইমিগ্রেশন আপনাকে আর তেমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন না। আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে যে কি জন্য আসছেন। এটা সবাইকে কর। আপনি যদি ঘুরতে আসেন, তখন আপনি বলবেন যে আমি ঘুরতে আসছি, পাশাপাশি কিছু ব্যবসা বাণিজ্য করা যায় কিনা আমি সেটাও দেখতে আসছি। একই ক্ষেত্রে এম ভিসার ক্ষেত্রেও, এল ভিসার ক্ষেত্রেও এভাবে আপনারা সুন্দর করে গুছিয়ে উত্তর দিবেন। আর যদি ইংরেজি না জানেন, তাহলে আপনি বলবেন যে আমি ইংরেজি জানি না, আমাকে একজনকে দেন আমার সহায়তার জন্য। তখন আপনার যে কাগজপত্রগুলো আছে, সেই কাগজপত্রগুলো সবকিছু মিল থাকলে ইজিলি আপনাকে ইমিগ্রেশন পাস করবে। কাউকে হয়তো কিছুই জিজ্ঞেস করে না, আবার অনেককে তারা অনেক কিছু জিজ্ঞেস করে। এটা হলো তাদের নিয়ম। অনেকে আসছে ফার্স্ট টাইম, দেখা যায় সে ইজিলি চলে আসছে। আবার অনেকে দেখা যায় সে ঢুকতে পারল না, ইমিগ্রেশন পাস হতে পারল না। তো সুতরাং এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আসবেন। আর আরেকটা জিনিস অনুরোধ রইল, কেউ হংকং যাওয়ার উদ্দেশ্যে চায়না আসবেন না। আমাদের অনেকেই বাংলাদেশি ভাই ব্রাদার আসে, তারা লোভ বা লোভনীয় দেখাই অনেককে চায়নায় নিয়ে আসে, এরপর তাদেরকে হংকংয়ে পাঠায়, কম্বোডিয়া পাঠায়। হংকং বর্ডারে এখন ডগ স্কোয়াড আছে এবং ডাইরেক্ট গুলি করে। আপনারা কারো কথায় পরোসনা হয়ে হংকংয়ে ডাইরেক্ট আসবেন না। আর হংকংয়ে এখন তেমন কোনো জবও নাই। আপনি অল্প কিছু বেশি টাকা গভর্নমেন্ট থেকে পায়, সেই টাকা দিয়ে তারা চলতে কষ্ট হয় এবং তারা অবৈধভাবে অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে যায়, যার জন্য বাংলাদেশিরা নানানমুখী হয়রানির শিকার হয় হংকং গভর্নমেন্টে। সুতরাং কোনো বাংলাদেশির পরোসনা আপনারা গুয়াংজুতে আসবেন না হংকং যাওয়ার উদ্দেশ্যে বা কম্বোডিয়া যাওয়ার উদ্দেশ্যে। এটা বিশেষভাবে অনুরোধ রইল। আর আরেকটা কথা মনে রাখবেন, কম্বোডিয়ার ভিসা চায়না থেকে এখন দেনা, হংকং এর ভিসাও দেনা, ভিয়েতনামের ভিসাও দেনা। আপনারা কারো খরচ নয় যে চায়নায় আসবেন না, চায়না থেকে আপনারা হংকং এর ভিসা করে দেবে বা কম্বোডিয়ার ভিসা করে দেবে বা ভিয়েতনামের ভিসা করে দেবে। একমাত্র আপনি যদি চায়নার রেসিডেন্স ভিসাধারী হন, তাহলে আপনি এখান থেকে ভিসা নিতে পারবেন বাংলাদেশি পাসপোর্টে। কিন্তু অন্য কোনো দেশের ভিসা আপনি এখান থেকে নিতে পারবেন না। এটা ভালোভাবে মনে রাখবেন। খুব সুন্দর একটা কথা বললেন এবং বাংলাদেশীদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা মেসেজ দিয়েছেন। কারণ এত ডিটেইলসে আমরা বাংলাদেশী যারা চায়নাতে আসতে চাই বা ১ম বার আসি বা অন্য কোনো ওয়েতে আসলে আসার চিন্তাভাবনা করি, আশা করি আপনার এই মেসেজটা পাওয়ার পরে তারা এই জায়গা থেকে সরে আসবে। আমি আরেকটা জিনিস একটু জানতে চাই, আ কারণ সেটা হচ্ছে আপনি এক্সপোর্ট-ইম্পোর্ট বিজনেস এর সাথে জড়িত আছেন। বাংলাদেশে এই ভিডিওটা যখন আ কেউ দেখছে তখন এখানে অনেকে নতুন উদ্যোক্তাও আছেন। আবার অনেকে আছেন হয়তো অনেক লম্বা সময় ধরে এই বিজনেসের সাথে জড়িত আছে চায়নার সাথে। এখন যারা চায়নার সাথে এক্সপোর্ট-ইম্পোর্ট বিজনেস করতে চায়, তারা আসলে কিভাবে কাজটা করতে পারে এবং আপনার সাথে কিভাবে একটু কানেক্টেড হয়ে কাজটা আরো সহজভাবে করার কোনো স্কোপ আছে কিনা সেটাও যদি একটু জানাতেন। আচ্ছা। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আগের প্রশ্নের কিছুটা একটু বাদ পড়ছে। সেটা হলো আপনারা অনেকে ক্রেডিট কার্ড নিয়ে আসেন। তো একটা কথা মনে রাখবেন, চায়নায় শুধুমাত্র স্পেসিফিক কিছু 5 স্টার হোটেল এবং কিছু বড় শপিং মলে এই ক্রেডিট কার্ড ইউজ করা যায়। অথবা আপনি এটিএম থেকে মনে হয় ২,০০০ আরএমবি বা ৩,০০০ আরএমবি পর্যন্ত আপনি উঠাইতে পারেন। আবার অনেকেই শুধু শপিং করতে পারেন। তো এটা আপনারা, আমি দেখছি অনেকেই আসছে টাকা নিয়ে আসে নাই, শুধু ক্রেডিট কার্ড নিয়ে আসছে। তারা অনেক সমস্যায় ফেস করছে।
তাদের ক্রেডিট কার্ড কাজ করতেছে না, তারা খাবার কিনতে পারতেছে না, তারা বড় শপিং মলে যেতে পারতেছে না। তো সুতরাং এটা মাথায় রেখে আপনারা ক্রেডিট কার্ড এবং ক্যাশ টাকা বা ক্যাশ ডলার সেগুলো নিয়ে আসবেন। এখানকার আসার পরে আপনাদের পুলিশ স্টেশনে গিয়ে অনেক সময় রেজিস্ট্রেশন করতে হয়। কারণ উনাদের যেকোনো হোটেলে আপনি থাকতে যাবেন সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়। অনেক সময় সার্ভারের সমস্যা হইতে পারে বা তাদের সিকিউরিটির কোনো বিষয় জড়িত থাকতে পারে। সেইজন্য আপনারা নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে তানচি করতে হয়। এটাকে এখানকার ভাষায় বলে তানচি। মিন্স আপনি পুলিশ স্টেশনে ছবি উঠাবে, আপনাকে আপনার অ্যাড্রেস বা সিগনেচার নিয়ে রাখবে অথবা জিজ্ঞেস করতে পারে কেন আসছেন? না আমি ব্যবসা করতে আসছি বা আমি ঘুরতে আসছি, আমি এই হোটেলে আছি, আমি এখান থেকে চলে যাব। ধন্যবাদ। আপনার পরের প্রশ্ন ছিল বাংলাদেশী উদ্যোক্তারা কিভাবে ব্যবসা নতুন করতেছে? এবং পুরনো তারা যদি বিজনেস করতে চায় তাদের জন্য অপরচুনিটি কেমন? এবং এ ব্যাপারে আপনার পরামর্শ কি? বা আপনার যে কোম্পানি আছে সেটার সাথে তাদের কাজ করার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আপ আম আমরা এখানে দেখছি অনেকেই এখন ই-কমার্সের দিকে ঝুঁকে পড়ছে এবং অনেক ছোট, ছোট ব্যবসায়ীরা আছেন যারা অল্প, অল্প করে জিনিসপত্র কিনে নিতেছেন এখান থেকে এবং আমাদের কাছে পাঠায়। আমরা এগুলো আবার বাংলাদেশে পাঠিয়ে দিই। তো এই ধারণা থেকে আমরাও আগামী বছর ১লা জানুয়ারিতে আমরা একটা ই-কমার্স আকারে ওয়েবসাইট চালু করব, যেখানে আপনারা ঢাকায় বসেই যেকোনো পণ্য ডেলিভারি নিতে পারবে। আপনারা নিজের উদ্যোগে এখানকার বিভিন্ন ওয়েবসাইট আছে, আলিবাবা, বাইডো অথবা আলি এক্সপ্রেস অথবা আ আরো অন্যান্য ওয়েবসাইটগুলো আছে, সেগুলো থেকে আপনারা পণ্য কিনে আমাদের অফিসে পাঠাইতে পারেন। সেই পণ্যগুলো আবার ২ দিন পরে বা ৩ দিন পরে পণ্যের কোয়ান্টিটি বুঝে আপনারা আমাদের ঢাকা অফিস থেকে ডেলিভারি নিতে পারেন। সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। আর প্রতিদিন আমাদের ১ জন লোক ঢাকায় যায়, যদি ফ্লাইট থাকে। আবার ২-১ জন লোক চায়নায় আসে। তো এদের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের দরকারি পণ্যগুলো ইমার্জেন্সি যেসব পণ্য কারো মেশিনের একটা ফিউজ দরকার, কারো একটা সার্কিট ব্রেকার দরকার, যার জন্য তার মেশিন বন্ধ, কারখানার প্রোডাকশন বন্ধ। এটা অতি দ্রুত সময়ে আমরা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করি। তো ইদানিং বাংলাদেশে অনেক নতুন উদ্যোক্তা যারা মোবাইল ফোন বা মোবাইল অ্যাক্সেসরিজ এই বিষয়ে ঝুঁকে পড়ছেন। তো বেশি, বেশি লোক যে ব্যবসায় ঝুঁকে পড়ে, সেই ব্যবসায় পরবর্তীতে ঝুঁকি থাকে। লস করার ঝুঁকি থাকে। আপনারা আপনাদের নিজ উদ্যোগে যে, যে ব্যবসাটা আপনারা করতে পারেন ভালো, আপনাদের পরিচিতি আছে, শুধু সেই ব্যবসার দিকেই করেন বা সেই ব্যবসাটা আপনারা করার জন্য আমি পরামর্শ করব। তো হুট করে অন্যজনে করতেছে, আমিও করব, এ ধরনের ব্যবসা না যাওয়াটাই উচিত। তো এখানে ধন্যবাদ। কারণে আমার যে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যারা ছোট উদ্যোক্তা এলসি ওপেনিং তাদের একটা হয়তো বড় সমস্যা হতে পারে। ছোট, ছোট কোয়ান্টিটি। তো এই ক্ষেত্রে কি আপনার কোম্পানি তাদের জন্য কোনো ধরনের কোনো সাহায্য করে? কারণ এই ভিডিও যারা দেখছে অনেকে আমার ছাত্র-ছাত্রী থাকতে পারে যারা ছোট, ছোট অনলাইন বেস বিজনেস করছে যেটা আপনি বললেন বা করতে চায়। তাদের জন্য আপনার কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা? লজিস্টিক সাপোর্ট যেহেতু আপনার আছে বললেন। হ্যাঁ, আমরা যেহেতু আমি একটু আগে বলছি আমরা ই-কমার্স এর মাধ্যমে যারা এলসি আমরা এলসি রিসিভ করি, টিটি রিসিভ করি। আমাদের ওয়্যারহাউস আছে। মাল আমরা এক্সপোর্ট করে থাকি বিভিন্ন দেশে। শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে আমরা মাল এক্সপোর্ট করে থাকি। তো যারা এলসি করতে না পারেন, তারা আমি তো এর আগেই বলেছি যে আমরা একটা ই-কমার্স ভিত্তিক ওয়েবসাইট চালু করতেছি। ছোট, ছোট আইটেমগুলো আমাদের ওই ই-কমার্স আইটেমের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিনতে পারবেন। আপনাদের ওয়েবসাইটের নাম কি হ্যাঁ, ঠিক হয়েছে? হ্যাঁ, নাম ঠিক হয়েছে। সবকিছু আমরা পরবর্তীতে দিয়ে দিব। আপনারা লিঙ্কগুলো আমরা আমাদের এই ভিডিওতে ইউটিউবে দিয়ে দিব। তখন আপনারা ওখানে শেয়ার করতে পারবেন। এখানে প্রোডাক্টের প্রাইসটা কি চায়নার সাথে কম্পিটিটিভ হবে? মানে চাইনিজ প্রোডাক্টে ওরা যে প্রাইসটা পাচ্ছে, আলিবাবা বিভিন্ন সাইট থেকে হ্যাঁ, কিনে ঠিক সেম প্রাইসই থাকবে। সেখানে শুধু আমরা কিনব না। আপনারা যেকোনো ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। আমরা তাদেরকে পে করব এবং আপনার পণ্যটা আমরা রিসিভ করব। করে আমরা সেটা বাংলাদেশে পাঠাবো। আপনি শুধু আমাদের বাংলাদেশের ঢাকা অফিসে যোগাযোগ করবেন যে, "আমার এই পণ্যটা লাগবো।" এই পণ্যের ওয়েবসাইটে আপনি আলি এক্সপ্রেস এ দেখবেন যে এটা $5 আছে। আমরা হয়তো
লোকাল ওয়েবসাইট থেকে আরো একটু কমই কিনতে পারবো, সেটাই হলো আমাদের প্রফিট। আপনারা সেম প্রাইসেই আমরা আপনাদেরকে ঢাকায় পৌঁছায় দিব। চমৎকার একটা উদ্যোগ, চমৎকার। থ্যাংক ইউ। আমরা এই সলিউশনটা আসলে আমাদের দেশে সবাই চায়। কিন্তু সলিউশনটা পায় না বলে অনেকে অনেক বিজনেস করতে পারে না। এখানে কি মিনিমাম কোনো কোয়ান্টিটির কোনো ব্যাপার আছে? যে এত কোয়ান্টিটি অর্ডার করতে হবে, কম, বেশি? না, এটা নির্ভর করে সাপ্লায়ারের ওয়েবসাইটে সাপ্লায়ারের কন্ডিশন দেওয়া থাকে। হয়তো কোনো সাপ্লায়ার ১ পিস অ্যাকসেপ্ট করে, আবার কোনো সাপ্লায়ার থাকে এম MOQ মানে মিনিমাম কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি যেটা সেখানে হয়তো ৫ পিস লেখা থাকে বা ১০ পিস লেখা থাকে। সেক্ষেত্রে আপনাকে ৫ পিসই কিনতে হবে। আপনাকে আর ১ পিস কেনার সুযোগ থাকবে না। তো ও যদি আপনার এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের WeChat আছে, WhatsApp আছে, Facebook পেজ আছে। আ এরই মাধ্যম বা ফোন নাম্বার আছে। আপনারা যোগাযোগ করবেন। করলে আমরা তাদের সাথে যোগাযোগ করে ১ পিস কিনতে পারেন যাতে, সে ব্যবস্থা করতে পারবে। সাধারণত ১ পিস যখন কিনবেন তখন দাম একটু বেশি থাকে। আবার যখন আপনি মিনিমাম কোয়ান্টিটি কিনতে থাকেন তখন দাম একটু কম থাকে। আবার যখন আপনি বাল্ক কোয়ান্টিটি কিনবেন, হিউজ কোয়ান্টিটি ১০,০০০ পিস, ২০,০০০ পিস কিনবেন তখন দাম অনেক কম থাকে। তো বিষয়টা মাথায় রাখবেন, ১ পিসের সাথে ১০,০০০ পিসের প্রাইস এক না। চায়নায় ভিন্নতা আছে। আমি পণ্যের কোয়ালিটি বা গুণাগুণের ক্ষেত্রে একটা কথাই বলব। আমাদের চলতি ভাষায় আমরা একটা কথা বলি, "যেমন গুড় তেমন মিষ্টি।" আপনারা এই প্রবাদ বাক্যটা মনে রাখবেন। অর্থাৎ আপনার টাকা যতটুকু, পণ্যের মান বা কোয়ালিটিও ঠিক ততটুকু। যার অর্থ এই নয় যে আপনি কম টাকায় খুব ভালো মানের পণ্য পেয়ে যাবেন। চায়নায় একই পণ্য বিভিন্ন দামে আছে। যার জন্য এই প্রবাদ বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন গুড় তেমন মিষ্টি। চমৎকার। তো সুতরাং আপনারা এটা খেয়াল রাখবেন। আর যারা ১ম আসবেন তারা অনেকেই মনে করে যে এখানে সবকিছুর দাম বেশি। আসলে না, এখানকার তুলনায় সবকিছুর দাম কম। আমরা বাংলাদেশে যেসব পণ্যগুলো পেয়ে থাকি বা বাংলাদেশীরা কম দামে পণ্যগুলো ইম্পোর্ট করে নিয়ে যাতে আপনাদেরকে সস্তায় দিতে পারে। তো সেক্ষেত্রে এখানে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার এ ধরনের কোয়ালিটি আছে। ১ নাম্বার কোয়ালিটির দাম একরকম, ২ নাম্বার কোয়ালিটির দাম আরেক কম, ৩ নাম্বার কোয়ালিটি আরো কম। স্টপ লট আছে, সেটার দাম আরো কম। তো সুতরাং অ্যা মনে করবেন না যে সবকিছুর দাম বেশি। চায়নায় সারা পৃথিবীতে প্রত্যেক দেশে তাদের পণ্য প্রেরণ করে। যদি এখানকার কোয়ালিটি বা দাম বেশি হতো তাইলে প্রত্যেক দেশে এ পণ্য পাঠানো সম্ভব হতো না। তারা সারা পৃথিবীর সব দেশেই তাদের চাইনিজ প্রোডাক্ট এক্সপোর্ট করে। চমৎকার। ধন্যবাদ। কারণ আমার আরেকটা প্রশ্ন আছে। আপনি যেটা বললেন, একটা তো বললেন খুব ইমার্জেন্সি প্রোডাক্ট লাগলে সেটা নেয়ার ব্যবস্থা। আর যারা বেসিক্যালি এর বাইরে একটু বড় কোয়ান্টিটি নিতে চান, এয়ার এবং সি শিপমেন্ট ২ টাই তো নিশ্চয়ই আপনি লজিস্টিক্স হ্যাঁ, করেন। ২ টাই আমাদের কতদিন সাপোর্ট আছে। সময় লাগে এটা যদি একটু আমাদেরকে জানাইতেন? এটা অ্যাকচুয়ালি আমাদের দেশের কাস্টমস এর ধরন একরকম, সারা পৃথিবীর কাস্টমস এর ধরন আরেক রকম। তো আমরা যেসব পণ্যগুলো দিই সেগুলো ওয়্যারহাউসে অবস্থান করে ২ থেকে ৩ দিনের মধ্যেই সাধারণত শিপমেন্ট হয়ে যায়। তো দেখা যায় ঢাকা কাস্টমসে নানান জটিলতা সম্মুখীন হতে হয়। এটা আপনারা ভালো করে জানেন। আমি ওই বিষয়ে নাই বললাম। সেখানে আন্ডার টেবিল মানি থাকে। সেখানে পণ্যের ভ্যালুয়েশন নিয়ে নানান ঝামেলা হয়। আপনি অ্যাকচুয়াল প্রাইস দিলেও আপনাকে আন্ডার টেবিল মানি দিতে হবে। আবার অ্যাকচুয়াল প্রাইস দিলে আপনার পণ্যের কস্ট অনেক বেশি পড়বে, যাতে করে আপনি নিতে পারবেন না। তো অনেক কিছু চিন্তাভাবনা করে অ্যা আমরা পাঠাই। যে পণ্যটা আপনি আজকে দিচ্ছেন সেটা ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে বা ১৫ দিন। অনেক সময় ১৫ দিন সময় লাগে। অনেক সময় দেখা যায় ৪ দিনেও চলে যায়। সেটা নির্ভর করে পণ্য হয়তো শিপমেন্টের দিন আসলে দেখা যায় আপনি ৪ দিন ৫ দিনে ঢাকা এয়ারপোর্ট কোনো সমস্যা নাই। আপনি খুব দ্রুত পেয়ে যাবেন। তো আর সি শিপমেন্টে কতদিন আর লাগছে? সি শিপমেন্টে এখন ২৫ থেকে ৩০ দিন সময় লাগে। যদি চট্টগ্রাম কাস্টমসে কোনো ঝামেলা না হয়, খুব দ্রুত চলে যায়। এটা কি যেকোনো পোর্ট থেকে আপনি যেকোনো পোর্ট থেকে আপনারা নিতে পারেন। ও অথবা আপনি LCL শিপমেন্টেও নিতে পারেন নিজের এলসি করে, অথবা আমরা এলসি করি। আমাদের এলসিতে আপনার পণ্যগুলো যায়। আর একটা কথা মনে রাখবেন, আমরা যারা অল্প মাল কিনি, এটাকে বলে মিক্স কন্টেইনার।
মিক্স কন্টেইনার পাঠাইতেও জটিলতা আছে এবং চট্টগ্রামে খালাস করতেও জটিলতা আছে। সেক্ষেত্রে সময় বেশি লাগে। আপনি যদি এক আইটেমই ১ কন্টেইনার নিয়ে যান, সেটা দেখা যায় ৩ দিনে চট্টগ্রাম কাস্টমস থেকে বের হয়ে যায় বা ঢাকা কাস্টমস থেকে আপনি ক্লিয়ার করতে পারেন। যখন আপনি ১০০ টা পণ্য একটা কন্টেইনারে দেন, তখন কিছুটা জটিলতা থাকে। সেক্ষেত্রে সময় লাগে। আপনাকে বুঝতে হবে যে সময় লাগবে, পেরেশানি হওয়ার কোনো কারণ নেই। প্রতিদিন যে শিপমেন্ট যায়, ফ্লাইট থাকলে আজকে আপনি মাল দিবেন, কালকে পেয়ে যাবেন। আবার ডোর টু ডোর সার্ভিস যেটা এয়ার কার্গোতে, সেটা ৭ থেকে ১০ দিন প্রয়োজন সময় নেয় অথবা কোনো ক্ষেত্রে ১৫ দিন সময় নেয়। যদি স্পেস না থাকে, অনেক সময় স্পেস সংকুলান থাকে, অনেক সময় কাস্টম জটিলতা থাকে, অনেক সময় কিছু পণ্য আছে চাইনিজ গভর্নমেন্টের রেস্ট্রিকশন আছে। কফি আমরা অনেকেই কফি প্রোডাক্ট নিতে থাকি। কফি প্রোডাক্টেরও জটিলতা আছে। তো সবকিছু নিয়ে ৭ থেকে ১৫ দিনে আপনি এয়ার কার্গোতে মাল পেতে পারেন। আর শিপে ২৫ থেকে ৩০ দিন অথবা ৪০ দিনও অনেক ক্ষেত্রে লাগে। আ সেটা আপনারা মাথায় রাখবেন। যেকোনো পরামর্শ, যেকোনো সহযোগিতা আপনারা আমাদের থেকে যেকোনো সময় ফোন করে পেতে পারেন। এর জন্য কোনো টাকা দিতে হবে না। আর আমি যেহেতু রেস্টুরেন্ট ওপেন করছি, রেস্টুরেন্টে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক সময় দেখা যায় আমি ভোর ৬টা থেকে রাইতের ২টা পর্যন্ত আমাকে কাজ করতে হয়। কাজ মানেই হলো আপনাদেরকে পরামর্শ দেওয়া। এই যে একজনের পর একজন আসে, হয়তো উনি একটা সিটিতে যাবেন, তার টিকেটের সমস্যা। আরেকজন আসছে উনার সিম কার্ড প্রবলেম। আরেকজন আসছে উনার VPN লাগবে। আরেকজন আসছে উনার ফোনে Facebook বা WhatsApp ওপেন হচ্ছে না। আরেকজন আসছে উনি কেনাকাটা করবে। এই মার্কেটে দাম বেশি, আরেক মার্কেটে দাম কম। আরেকজন আসছে উনি Apple ফোন কোথায় কিনবে। এই ধরনের নানানমুখী আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যেসব তথ্যগুলো আমরা আমাদের রেস্টুরেন্ট থেকে দিয়ে থাকি। রেস্টুরেন্টে আমাদের একজন প্রতিনিধি থাকে এইসব পরামর্শ দেওয়ার জন্যই। শুধু রেস্টুরেন্টে আমরা খাবার বিক্রি করি তা না। এর বাহিরে আমরা অনেক সুযোগ সুবিধা বা দৈনন্দিন এই সমস্যাগুলো আমরা সলভ করে দিয়ে থাকি। তো ধন্যবাদ। চমৎকার কারণ ভাই অনেকগুলো তথ্য জানলাম। যদিও আমাদের সময় সীমিত, চায়না নিয়ে আপনার অভিজ্ঞতার আরো গল্প শুনতে পারলে খুব ভালো লাগতো। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা অবশ্যই সেই চেষ্টাটা করব, যেটা আপনাদের কাছ থেকে আমরা আরো অনেক জিনিস জানতে পারি, যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা আমরা বাংলাদেশে আছি, চায়নার সাথে কাজ করতে। আচ্ছা, ধন্যবাদ কারণ ভাই আপনাকে, আপনার সাথে থাকার জন্য এবং বাঙালিদের পাশে থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। ধন্যবাদ।